আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। গণতন্ত্র পুনরুদ্ধারে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন ডাক্তার জাহিদ। তৃণমূলে গ্রহণযোগ্যরাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবে। নির্বাচনে জয়ী হলে শাসক নয় সেবক হবে জামায়াত, চীনা প্রতিনিধি দলকে ডাক্তার শফিকুর রহমান। প্রতিবেশী দেশের হস্তক্ষেপ নিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঢাকা সফরের আমন্ত্রণ। জুলাই অভ্যুত্থানে হত্যার উস্কানি সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, আদালতে হাজির করার নির্দেশ। রুগ্ন ৫ ইসলামী ব্যাংক একীভূত হলে শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলছেন বিশ্লেষকরা। ক্ষতিপূরণে সুনির্দিষ্ট আইন করার তাগিদ। এবং দুদিন বাদে ষষ্ঠী, মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছে পুরো সংবাদে। গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিতে তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বিএনপি। ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন নবগঠিত কমিটিকে সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, যারা জনগণের কাছে সমাদৃত ও দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকবে তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবে। নির্বাচনকে সামনে রেখে দেশীয় বিদেশি যত ষড়যন্ত্র আছে এটাকে পিছিয়ে দেওয়ার, প্রলম্বিত করার, সেটিকে মোকাবেলা করার জন্য দল যেমন প্রস্তুত। বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে প্রার্থী হবেন কে হবেন না সেটির জন্য আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আমাদের দলের পক্ষ থেকে জরিপ, জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। দল কাউকে গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল দেয় নাই, কাজেই যখন সময় আসবে তখন আপনারা দেখতে পাবেন। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। চীনা প্রতিনিধি দলকে এ কথা জানিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জয়লাভ করলে শাসক নয় সেবক হতে চায় জামায়াত। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন আমিরে জামায়াত। রিপোর্ট করছেন আদিন সজীব। ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যেই জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার সহ কয়েকটি দাবিতে রাজপথের আন্দোলনে সরব হয় জামায়াত ইসলামী। এতেই প্রশ্ন ওঠে আগামী নির্বাচন নিয়ে দলটির অবস্থান নিয়ে। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতের পর জামায়াতের অবস্থান পরিষ্কার করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ওনাদের প্রশ্নের জবাবে আমাদের আমির সাহেব বলেছেন যে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত ইসলামী ইতিপূর্বে অংশগ্রহণ করেছে এবং আমরা প্রত্যেক পার্লামেন্টে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছি এবং আমরা জামায়াত ইসলামী সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলের সমান মর্যাদা, সমান মানবিক, সাংবিধানিক, রাজনৈতিক সকল অধিকারকে আমরা মেনটেন করেই আমরা এদেশে চলি এবং জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন তাহলে আমিরে জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন। আগামী নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়েও আলোচনা হয়েছে এই সাক্ষাতে। গণঅভ্যুত্থানের পরও ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানায় জামায়াত ইসলামী। চায়নার প্রতিনিধি দল এই প্রশ্ন করেছেন যে আপনারা বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি কি মনে করেন। তার মধ্যে এটা আমিরে জামাত তুলে ধরেছেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ।
তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। বাংলাদেশের উন্নয়নে সহযোগী ভূমিকা রাখার আশ্বাস দেয় চীনা প্রতিনিধিরা। We have supported each other, treated each other as equals for win-win outcome. আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আচ্ছা, বলতে পারেন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোল টেবিল আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি ট্রাম্পকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে টেকসই অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক বৈশ্বিক অর্থনীতির জন্য প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থায়নে প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অংশে প্রধান উপদেষ্টা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বছরে $4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অপরিহার্য। SDG financing gap now stands beyond $4 trillion. The LDCs suffer the most as extreme poverty rises with diminishing development assistance, decreasing foreign direct investment, and widening digital divide. এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোল টেবিল আলোচনায় মেটলাইফ, সেভরন, এক্সেলারেটরস সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। When you make your investment in Bangladesh, not just think about the physical boundary of Bangladesh, think about the regional boundary of Bangladesh, the possibility of making that those things happen. And in future, those who will be investing in the region. নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান তিনি। পরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। অনুষ্ঠানে ডক্টর ইউনূস বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবেক। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো বিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সাক্ষাৎ করেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 8 অভিযোগে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এর আগে 1679 পৃষ্ঠার নথিপত্র, 3টি অডিও, 6টি ভিডিও সহ 39 পৃষ্ঠার অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি আগামী 29 সেপ্টেম্বর হাসানুল হক ইনুকে হাজির করার নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2। প্রথমবারের মতো এ মামলায় অপরাধের ঘটনাস্থল হিসেবে ভারতের মুম্বাইকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সম্প্রতি ভাইরাল হওয়া এক ফোন আলাপে দেখা যায়, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দমাতে সরকারের রাজনৈতিক কৌশল কেমন হওয়া উচিত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই পরামর্শ দিয়েছিলেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। গত বছরের 26 আগস্ট রাজধানীর উত্তরা থেকে 14 দলের শরিক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। রুগ্ন 5 ইসলামিক ব্যাংক একীভূত হয়ে শেয়ার বাজার থেকে তালিকাচ্যুত হলে সাধারণ বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, সাধারণ বিনিয়োগকারীদের জন্য ক্ষতিপূরণের সুনির্দিষ্ট আইন নেই। এজন্য সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনার দাবি জানান তারা। শারফুল আলমের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী 5 ব্যাংকের মোট আমানতের প্রায় 1,52,000 কোটি টাকার বিপরীতে ঋণের পরিমাণ 2 লাখ কোটি টাকারও বেশি। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা করছে। তবে শেয়ার বাজারে বিনিয়োগ করা ওইসব ব্যাংকের সাধারণ বিনিয়োগকারীদের জন্য কোনো সুরক্ষা নীতিমালা নেই বলে মনে করছেন অনেকেই। আশ্চর্য বিষয়, যারা ব্যাংকের মূল মালিক, যারা শেয়ারহোল্ডার, যারা এই কোম্পানির মূল মালিক বলা চলে,
তাদের এই মার্জারের ক্ষেত্রে তাদের ভূমিকা কি হবে, তাদের পুঁজি কি হবে, এই শেয়ার হোল্ডারদের মূল যে বিনিয়োগ তার কি হবে, এই সম্পর্কে কোনো রূপরেখা এখন পর্যন্ত সরকার দেয়নি। এটা খুবই বাজারের জন্য দুঃখজনক। আমি মনে করি যে এই ধরনের মার্জার অ্যাকুইজিশন বা গতবার যাই কিছু করুক, যে নিশ্চিত কোনো কোম্পানি সেক্ষেত্রে বিনিয়োগকারীদের যে মূল বিনিয়োগটা আছে সে সম্পর্কে সরকার একটা রূপরেখা থাকা উচিত। কারণ বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা কিন্তু সরকার দায়িত্বের মধ্যে পড়ে, তাদের শেয়ার হোল্ডারদের বিনিয়োগটি সুরক্ষা দেওয়ার জন্য যে আইনি ব্যবস্থা থাকা উচিত বলে মনে করি। সাধারণ বিনিয়োগকারীরা এরই মধ্যে এই 5 ব্যাংকে বিনিয়োগ করে মূলধন হারিয়েছেন। যারা বেশি দামে শেয়ার কিনেছেন তাদের ক্ষতির পরিমাণ আরো বেশি। পুঁজিবাজারেও এই একীভূত ব্যাংক হিসেবে এটিও একটি সবল প্রতিষ্ঠান হিসেবে এখানে আবির্ভূত হবে, কিন্তু সেই সংক্রান্ত বিষয়গুলো আমার মনে হয় যে শেয়ার হোল্ডারদেরকে দ্রুততর সময় জানানোটা পুঁজিবাজার কর্তৃপক্ষের যেমন জরুরি এবং কেন্দ্রীয় ব্যাংকেরও এই ক্ষেত্রে যথাযথ সহযোগিতা করা প্রয়োজন। এই পরিস্থিতিতে তারা যদি মনে করেন যে তার এক ধরনের অনিশ্চয়তা বোধ করছেন, দীর্ঘমেয়াদী একটা অনিশ্চয়তা রয়েছে, তারা হয়তো তাদের হাতের শেয়ারগুলো ছেড়ে দিতে পারেন। আর যদি তারা কেন্দ্রীয় ব্যাংকের উপর আস্থা রাখেন এবং এসএসসি কর্তৃপক্ষের উপরে আস্থা রাখেন, তাহলে আমরা এটা আশা করতে পারি যে একসময় এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে এবং সেক্ষেত্রে ক্ষুদ্র যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের উচিত হবে শেয়ারগুলো ধরে রাখা। দুর্বল ব্যাংকগুলোর বিপর্যয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো সংশ্লিষ্টতা নেই, তাই তাদের স্বার্থ রক্ষায় উদ্যোগী হবে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, এমনটাই প্রত্যাশা পুঁজিবাজারের বিনিয়োগকারীদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার কৃষিকে টেকসই ও রপ্তানিমুখী করতে চায় বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, গত 1 বছরে 10% রপ্তানি বেড়েছে। সারের ব্যবস্থাপনা নিয়ে জাতীয় কমিটি ও নীতিমালা হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সিন্ডিকেট ভাঙতে সারের ডিলারের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন হবে। এবছর সারের দাম বাড়ানো হয়নি জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়বে না। এছাড়াও সার আমদানির 20,000 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে সরকার। কৃষি জমি সুরক্ষায় নতুন আইন করা হচ্ছে বলেও জানান তিনি। বোরো মৌসুমে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে 15 লক্ষ মেট্রিক টন বেশি ধান উৎপাদন হয়েছে। আমাদের কাছে অলরেডি দেশের ভিতরেই আগামী ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ সামগ্রী সবটাই আছে এবং তারপরের জন্য চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে সার আসছে। সারের কোনো সংকট হওয়ার কোনো কারণ নাই, কিন্তু কিছু সিস্টেমের কারণ হচ্ছে, যেটা যে ডিলারশিপের যে নতুন নীতিমালাটা আসছে আমাদের মাননীয় উপদেষ্টা যেটা বললেন, এটা যখন আমরা করে ফেলবো নতুন ডিলার নিয়োগ হয়ে যাবে। আমরা যে G2G বেসিসে যেভাবে সারগুলো আনি সেটার সাথে আমাদের একটা কমিটি করে আমাদের ইন্টারন্যাশনাল যে পাবলিকেশন গুলো আছে সেই পাবলিকেশনকে মাথায় নিয়ে সেই কমিটির মাধ্যমে আমরা একটা সারের দাম নির্ধারণ করেছি, সরকারি আস্কিং প্রাইস। আমরা সারের সিন্ডিকেশন যাতে না হয় এবং কারোর উপর ডিপেন্ডেন্সি করে একটা কৃত্রিম সংকট সৃষ্টি না করে সেটা নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের এই ব্যবস্থা। বায়ু দূষণ আর যানজটে অতিষ্ঠ অনেক বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। চ্যানেল আই কার্যালয়ে বিতার্কিকদের পরিবেশ ভাবনা বিষয়ক সংলাপে এ কথা বলেন তিনি। এ সময় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে একদিকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, অন্যদিকে ঋণের ফাঁদে পড়ছে বাংলাদেশ। মিজান শাহজাহানের রিপোর্ট। চ্যানেল আইতে ডিবেট ফর ডেমোক্রেসি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই সেমিনার। এতে অংশ নেন 8টি বিশ্ববিদ্যালয় ও কলেজের বিতার্কিকরা। পরিবেশ বিপর্যয় নিয়ে তাদের নানা প্রশ্নের জবাব দেন আয়োজকরা। কারণ হিসেবে আমরা দেখছি বায়ু দূষণকে, এবং সেই সাথে সেটা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতে জলবায়ু তহবিলের অপব্যবহার হয়েছে। বিশেষ জেলাকে অগ্রাধিকারের নামে বৈষম্য করা হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে কোনো বিনিয়োগকারী যখন এয়ারপোর্ট থেকে তার নির্দিষ্ট হোটেলের দিকে রওনা হয় তখন কিন্তু তিনি গাড়িতে হঠাৎ করে আটকে উঠেন। তারা যে ভাঙাচোরা গাড়িগুলো দেখেন, যে ধোঁয়া দেখেন, যে রাস্তার পাশে যে ফুটপাতের মধ্যে যে চায়ের দোকান দেখেন, টি স্টল দেখেন, যেভাবে রাস্তা পারাপার দৌড় দিয়ে পারাপার হয়ে থাকে, এতে কিন্তু আমাদের বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। বিনিয়োগকারীরা কিন্তু এখান থেকে এসে ফিরে যেতে পারে। তারা মনে করতে পারে, এর বাবা এটা কোথায় আসলাম, যে এখানে কোনো কিছুর কোনো ঠিক নাই, একটা গাড়ির ঠিক নাই, একটা বাসের ঠিক নাই, যে যার মতো করে হর্ন দিচ্ছে, যে যার মতো করে ধাক্কা ধাক্কি দিয়ে বেরিয়ে যাচ্ছে। এ সময় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, সমন্বিত উদ্যোগই পারে পরিবেশ বিপর্যয় ঠেকাতে। ক্ষতিপূরণের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন এখন জলবায়ু ঋণ ফাঁদে আমরা আসলে। তো 30 বছরে কিন্তু আমি বলবো অগ্রগতি 30%ও হয় নাই, কিন্তু তো সেই জায়গায় কিন্তু আমরা একটু
হতাশই বলতে পারি। বাংলাদেশে পাওয়া জলবায়ু অর্থায়ন ও অনুদানের অনুপাত 2.7, যা স্বল্পোন্নত দেশগুলোর এলডিসির গড় মান 0.7 প্রায় 4 গুণ। সেমিনারে আলোচকরা বলেন, পরিবেশ দূষণের ফলে বছরে 2,72,000 মানুষের অকাল মৃত্যু হচ্ছে আমাদের দেশে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই দূষণ বন্ধ হবে না বলেও মত তাদের। ভালো থাকে না যখন পরিবেশ প্রকৃতি ভালো থাকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। না থাকলে কিন্তু মনোযোগও কিন্তু। আগামী 28শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এরই মধ্যে মন্দির মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজসজ্জার পাশাপাশি কঠোর নিরাপত্তার বেষ্টনী থাকছে দেশের পূজা মণ্ডপগুলোকে ঘিরে। সজল দেব বর্মনের ক্যামেরায় রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বর্ষা শেষে প্রকৃতি জুড়ে এখন শরতের শুভ্রতা। একদিকে কাশফুলের মন মাতানো দোলা, অন্যদিকে কানে বাজে ঢাক শঙ্খধ্বনি। দেবীকে বরণ করতেই যেন শরতের এত আয়োজন। আর দুদিন পরে ষষ্ঠী। দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর রমনা কালী মন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে জোর প্রস্তুতি। সব কাজে শেষ হয়ে গেছে, শুধু চুল লাগাইতে আর চূড়াটা লাগাইতে বাকি আছে। তারপরে আগামী শনিবার রবিবার দিন ষষ্ঠী, শনিবার দিন প্রত্যেকটা প্রতিমা আমাদের ডেলিভারি দিতে হবে। এবারের পূজা হবে উৎসবমুখর পরিবেশে, থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, এমনটাই জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ। অসুর মানে অশুভ শক্তি, এটা পৃথিবীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু এটাই কামনা করে। কাজেই এটা সার্বজনীন একটি প্রার্থনা। হয়তো সেটার আঙ্গিকটা ভিন্ন, আমরা একভাবে করি, অন্য সম্প্রদায় আরেকভাবে করে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার এবং অন্যান্য সংস্থা এই পূজা যাতে সুন্দর হয় এবং মানুষ যাতে স্বস্তি মতে, শান্তি মতে বাংলাদেশের প্রত্যেক মানুষ এই পূজার উপভোগ করতে পারে, সেই চেষ্টা নিয়েছেন। দেবী এবার আসছেন গজে, যার প্রভাবে ফুলে ফলে ভরে উঠবে প্রকৃতি। তবে দেবীর ফিরতি বাহন দোলা থাকায় ভক্তদের মনে কিছুটা উৎকণ্ঠা বিরাজ করলেও তাদের বিশ্বাস দেবী দুর্গা মাতৃরূপেই আগলে রাখবেন তার সন্তানদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ সময় ইউএনডিপির প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি প্রতিনিধি দলকে আদালতের ন্যায়কুঞ্জ, লিগাল এইড সহ অন্যান্য কার্যক্রম ঘুরিয়ে দেখান। এরপর নগরীর একটি হোটেলে ইউএনডিপি আয়োজিত সেমিনারে অংশ নেন প্রধান বিচারপতি। সেমিনারে ইউএনডিপি প্রতিনিধি দল সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার দায়রা জজ, অন্যান্য বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের কর্মবিরতি পঞ্চম দিনের মতো অব্যাহত রয়েছে। ক্লাস, পরীক্ষা সহ সকল প্রশাসনিক কার্যক্রম বর্জন করেছে তারা। ফলে বিভিন্ন বর্ষের পাঠদান বন্ধ রয়েছে। আন্দোলনকারী শিক্ষকরা জানান, উপাচার্যকে লাঞ্ছিত করার সাথে জড়িতদের শাস্তি দাবি এবং পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে। তবে বুধবার দুপুরে শাটডাউন কর্মসূচি 7 দিনের জন্য স্থগিত করে কর্মস্থলে যোগ দিয়েছেন অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষকদের আন্দোলনের ফলে সেশন জটে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা। এদিকে রাকসু নির্বাচন পেছানো এবং বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলায় প্রচার প্রচারণা প্রায় বন্ধ। প্রার্থীরা জানান, আন্দোলন ও পুজোর ছুটি শেষ হলে পুনরায় প্রচারণা শুরু হবে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঐতিহ্য হারাতে বসেছে সোনালী আঁশ খ্যাত পাট। একসময় দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করলেও এখন ধ্বংসের মুখে এই শিল্প। প্লাস্টিক ও ফাইবার পণ্যের দাপট এবং যথাযথ উদ্যোগের অভাবে পাট শিল্পের এই দৈন্য দশা বলে মনে করেন সংশ্লিষ্টরা। শিল্পটি বাঁচাতে পাট চাষিদের সরকারি প্রণোদনার পাশাপাশি মজুতদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে সরকার।
বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রোমনের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চলতি মৌসুমে বগুড়ার সারিয়াকান্দি, ধনট, সোনাতলা ও গাবতলীতে পাট চাষ করা হয়েছে। ৮৯৬০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ৭৭২০ হেক্টর। এবছর ফলন হয়েছে বেশ ভালো। প্রতিমন পাট বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত, আর পাটখড়ি ৫,৫০০ থেকে ৬,০০০ টাকা। দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। ৩ বিঘা জমি বেচা গতবার জানা হচ্ছে, এবার 2 বিঘা বেচে তাই হচ্ছে ৩,৫০০-৪,০০০ টাকা পর্যন্ত আপনার বিক্রি হচ্ছে এখন পাট। 1 বিঘা জমি থেকে আপনার ১৪-১৫,০০০ টাকা পর্যন্ত খরচ হয়েছে, কামলা কিষাণ খরচ সব খরচ মিলায়, কিন্তু আপনার ৩৫-৪০,০০০ টাকা পর্যন্ত পাট এবার বিক্রি হয়েছে। জেলার সবচেয়ে বড় পাটের হাট সারিয়াকান্দি। স্থানীয় জুট মিলগুলোর পাশাপাশি এখান থেকে পাট কিনছে খুলনা, যশোর, ফরিদপুর সহ দেশের বড় কোম্পানিগুলো। এই পাটগুলো আপনার বিভিন্ন কোম্পানি আছে, আখিস কোম্পানি আছে, তারপর আমার জনতা আছে, বিভিন্ন মাসিক মানে যে বিভিন্ন মেল যারা পায়, প্রাইভেট যে মেলগুলোতে যায়, পাটের মেলগুলোতে যায়। আবার শিপার আছে যারা বাইরে আমদানি করে। পাট চাষে কৃষকদের উৎসাহিত করতে দেওয়া হচ্ছে সরকারি প্রণোদনা। অন্যদিকে ন্যায্য দাম নিশ্চিতে মজুদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে পাট অধিদপ্তর। যদি দেখি যে তারা পাটটা কিনে তখনও তারা না ছাড়ে, মানে হচ্ছে তাদের পরবর্তী যে স্তর, হয়তো জুট মিল অথবা এক্সপোর্টার অথবা এই ধরনের যে ইয়েদের কাছে, উৎপাদক অথবা রপ্তানিকারক, তাদের কাছে যদি না পৌঁছায়, তখন আমরা এটার বিরুদ্ধে আমাদের মজুদ বিরোধী অভিযান আমরা অবশ্যই চলমান চালু করব। প্রশাসনের কার্যকর পদক্ষেপই পারে নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে। এছাড়া সর্বত্র পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করা গেলে আবারও ফিরবে পাট শিল্পের সোনালী দিন, এমনটাই মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ডিজিটাল ব্যাংকিং নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা চেম্বার মিলনায়তনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম। আলোচনায় কি নোট স্পিকার ছিলেন রবি আজিয়াটা পিএলসির হেড অব কমার্শিয়াল পার্টনারশিপ সঞ্জিত হোসেন। এ সময় বক্তারা বলেন, দেশে আর্থিক অন্তর্ভুক্তিতে যে অগ্রগতি অর্জন হয়েছে তা সত্যি প্রশংসনীয়। ডিজিটাল ব্যাংকিংয়ে রবি আজিয়াটা পিএলসির কার্যক্রমের প্রশংসাও করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন আর ন্যাটোর সহায়তায় ইউক্রেন রাশিয়ার দখল করা সব ভূখণ্ড ফিরে পেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাইডলাইন বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প এ কথা জানান। এ সময় রাশিয়াকে কাগুজে বাঘ বলে সমালোচনা করে ট্রাম্প জানান, পুতিন ও রাশিয়া এখন বড় অর্থনৈতিক সমস্যায় আছে এবং এটাই ইউক্রেনের জন্য সুযোগ। যদিও ট্রাম্প বরাবরই বলে আসছিলেন, যুদ্ধ থামাতে রাশিয়া ও ইউক্রেন উভয়কেই কিছু ভূখণ্ড ছাড়তে হবে। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের এমন আকস্মিক অবস্থান পরিবর্তনের সমালোচনা করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থাকার পরও রুশ অর্থনীতি স্থিতিশীল, আর ইউক্রেনে রুশ বাহিনীর ধীর যাত্রা কৌশলগত পরিকল্পনার অংশ, দুর্বলতার লক্ষণ নয়। এ সময় ইউক্রেনে আক্রমণ চালিয়ে যাওয়ার কথাও জানান পেসকভ। সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে প্রায় ৩৬ ঘন্টার স্থবিরতা কাটিয়ে সচল হতে শুরু করেছে হংকং। ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন পরিষেবা,
স্কুল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় সকাল 6টা থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সর্বোচ্চ 10 নম্বর টাইফুন সতর্কতা নামিয়ে আজ 3 নম্বর সতর্কতা বহাল রেখেছে আবহাওয়া দপ্তর। জলোচ্ছ্বাস ও বন্যার কারণে বহু সড়ক ও আবাসিক এলাকা পানিতে তলিয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে সড়ক মেরামত, 1000-এর বেশি ভেঙে পড়া গাছের অপসারণের কাজ চলছে। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি দেখা দিয়েছে। এর আগে উত্তর ফিলিপাইন ও তাইওয়ানে রাগাসার আঘাতে প্রাণ হারান 14 জন। পরে সেটি দক্ষিণ চীনের ইয়াংজিয়াং শহরেও আঘাত হানে। এবার খেলার খবর। শুরুতেই এশিয়া কাপের খবর। টি-20 এশিয়া কাপে সুপার 4-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে 41 রানে হেরেছে বাংলাদেশ। দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে 77 রানের উদ্বোধনী জুটি করেন অভিষেক শর্মা আর শুভমান গিল। 29 রান করে আউট হন গিল আর অভিষেকের 37 বলে 75 রানের ইনিংসে 6 উইকেটে 168 রানের পুঁজি পায় ভারত। জবাবে বাংলাদেশের হয়ে একাই লড়াই করেন সাইফ হাসান। তার 69 রানের পর ইমনের ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ 21 রান। বাকি 9 ব্যাটার 2 অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। তাতে 127 রানে অল আউট হয় টাইগাররা। এদিকে এশিয়া কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে রাত 8:30টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। হাডার্সফিল্ডকে 2-0 গোলে হারিয়েছে ম্যান সিটি। প্রতিপক্ষের মাঠে 18 মিনিটে ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। 74 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনহো। এরপর সুযোগ পেলেও আর গোল সংখ্যা বাড়াতে পারেনি ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে পোর্ট ভেলকেও 2-0 গোলে হারিয়েছে আর্সেনাল। এবিরেচি 8 মিনিটে গানারদের হয়ে প্রথম গোল করেন। এরপরে লিয়ান্দ্রো ট্রোসার্ড 86 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। গণতন্ত্র পুনরুদ্ধারে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন ডাক্তার জাহিদ। তৃণমূলের গ্রহণযোগ্যরাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবে। নির্বাচনে জয়ী হলে শাসক নয় সেবক হবে জামায়াত। চীনা প্রতিনিধি দলকে ডাক্তার শফিকুর রহমান। প্রতিবেশী দেশের হস্তক্ষেপ নিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঢাকা সফরের আমন্ত্রণ। জুলাই অভ্যুত্থানে হত্যার উস্কানি সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। আদালতে হাজির করার নির্দেশ। রুগ্ন 5 ইসলামী ব্যাংক একীভূত হলে শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলছেন বিশ্লেষকরা। ক্ষতিপূরণে সুনির্দিষ্ট আইন করার তাগিদ। এবং 2 দিন বাদে ষষ্ঠী মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN Bangla News।